বিসমিল্লাহির রহমানির রহিম। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই করোনাকালীন সময়ে তোমাদের লেখাপড়া কেমন চলছে? আশা করি তোমরা লেখাপড়া চালিয়ে যাচ্ছ। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 16তম অধ্যায় থেকে আলোচনা করব। আলোচনায় যাওয়ার পূর্বে আমরা কয়েকটি চিত্র দেখে আসি। প্রথম যে চিত্রটি দেখা যাচ্ছে, এটা নারী নির্যাতন করার একটি চিত্র। দ্বিতীয় যে চিত্রটি, এটা কিছু লোক বসে আছে এবং একজন লোক মহিলাকে লাঠি দিয়ে আঘাত করছে। মনে হচ্ছে কোনো সালিশ বা দরবারকে কেন্দ্র করেই এই চিত্রটি তুলে ধরা হয়েছে। পরের যে চিত্রটি, এই চিত্রটি দেখা যাচ্ছে একজন মহিলা, তার গায়ে কিছু ফুসকা পড়ে আছে। মনে হচ্ছে গরম কিছু দিয়ে তাকে পোড়ানো হয়েছে। পরের চিত্রটি শিশু, নারী, এদেরকে একত্রে দেখা যাচ্ছে। অর্থাৎ কোনো অসৎ উদ্দেশ্যে এদেরকে একসঙ্গে জড়ো করা হয়েছে। পরের যে চিত্রটি, এটা একটি শিশু বাচ্চার, মনে হচ্ছে এটা বিয়ের কোনো ছবি, অর্থাৎ বাল্য বিবাহ সম্ভবত হতে পারে। পরের যে চিত্রটি, এটা একজন ব্যক্তি, তার একাধিক স্ত্রী, অর্থাৎ বহু বিবাহ। পরেরটা যৌতুক সংক্রান্ত চিত্র। এরপরেরটা নির্যাতন, যৌতুকের জন্য যে নির্যাতন, সেটার চিত্র। এরপর আছে নারী নির্যাতনের চিত্র। তাহলে আজকের আলোচ্য বিষয় হবে নারীর প্রতি সহিংসতা, পাঠ 15.2 থেকে আজকে আমরা আলোচনা করব। নারীর প্রতি সহিংসতার ধারণা কি? আমরা জানি, পুরুষ বা নারী কর্তৃক যে কোনো বয়সের নারীর প্রতি শুধু নারী হওয়ার কারণে যে সহিংস আচরণ করা হয়, তাই নারীর প্রতি সহিংসতা। নারীর প্রতি এই সহিংস আচরণ কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি নানা অজুহাতে নারীর আর্থসামাজিক, শারীরিক কিংবা মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে সহিংসতা ঘটিয়ে থাকে। নারীর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক বা মানসিকভাবে এই নির্যাতন চালানো হয়। এই সহিংস আচরণ বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল কলেজ, কর্মক্ষেত্র, হাট বাজার থেকে শুরু করে যে কোনো স্থানে ঘটতে পারে। নারীর প্রতি সহিংসতার প্রকৃতি কিরূপ? নারীর প্রতি সহিংসতার নানা প্রকৃতি রয়েছে। নারীরা বাড়িতে শারীরিক ও মানসিক যেসব নির্যাতনের শিকার হয় তাকে বলে পারিবারিক সহিংসতা। সাধারণত স্বামী, শাশুড়ি, ননদ এবং পরিবারের অন্যান্য সদস্য দ্বারা নারী এই ধরনের নির্যাতনের শিকার হয়। এইসব সহিংসতার মধ্যে রয়েছে স্ত্রী প্রহার, যৌতুক সম্পর্কিত নির্যাতন, শিক্ষা বঞ্চনা, সম্পত্তির অধিকারের বঞ্চনা, অত্যাধিক কাজে বোঝা চাপানো ও কন্যা শিশুকে মারপিট করা,
যৌন হয়রানি প্রভৃতি। এখন যৌন হয়রানি কি? সাম্প্রতিক সময়ে যৌন হয়রানি বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা। এটি নৈতিকতার চরম অবক্ষয় এবং সামাজিক বিপর্যয়, যা অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও গ্রাস করেছে। আমাদের দেশের নারীরা বিভিন্নভাবে যৌন হয়রানির শিকার হচ্ছে। বর্তমানে কিশোরী, তরুণী, এমনকি বিবাহিত নারীও জঘন্য যৌন হয়রানির শিকার হচ্ছে। এই যৌন হয়রানিকে ইভটিজিং বলা হয়, যা দিন দিন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। ইভটিজিং শব্দটি যৌন হয়রানির প্রতিশব্দ, যা প্রকৃত অবস্থাকে ব্যাখ্যা না করে বর্তমানে বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। ইভটিজিং হচ্ছে লোক সমাগমপূর্ণ স্থানে পুরুষ কর্তৃক নারীদের নিগ্রহ বা উত্ত্যক্ত করা। এরপর হচ্ছে ফতোয়া। ফতোয়া সম্পর্কে তোমাদের একটু ধারণা দিই। ফতোয়া হচ্ছে কিছু লোক একত্রিত হয়ে প্রচলিত আইনের তোয়াক্কা না করে নিজেদের মন গড়া উক্তি দিয়ে যে বিচার করে সেটা হচ্ছে ফতোয়া। গ্রামীণ এলাকায় নারীর প্রতি ফতোয়ার মাধ্যমে সহিংসতার ঘটনা ঘটে। গ্রামের প্রভাবশালী ব্যক্তিবর্গ মন গড়া আইনের মাধ্যমে বিচার কার্য পরিচালনা করে, যা দেশের প্রচলিত আইনের পরিপন্থী। এরপরে আসছে অ্যাসিড নিক্ষেপ। অ্যাসিড নিক্ষেপ নারীর প্রতি একটি ভয়াবহ সহিংসতা। বর্তমানে বাংলাদেশে অ্যাসিড নিক্ষেপের ঘটনা বৃদ্ধি পেয়েছে। সাধারণত নারীদের উপরই অ্যাসিড নিক্ষেপের ঘটনা অধিক ঘটে থাকে। প্রেম ও অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান, সম্পত্তি নিয়ে বিরোধ, পারিবারিক কলহসহ নানা কারণে অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটে। এরপরে আসছে নারী ও শিশু পাচার। পাচারকৃত নারী ও শিশুরা নানাভাবে সহিংসতার শিকার হয়। দক্ষিণ এশিয়ার এই নারী ও শিশু পাচারের পরিস্থিতি ভয়াবহ। প্রতি বছর বাংলাদেশ থেকেও প্রচুর নারী ও শিশু পাচারের শিকার হয়ে থাকে। এদেরকে বলপূর্বক বিভিন্ন অবমাননাকর এবং অমানবিক কাজ, যেমন দেহ ব্যবসা, উটের জকি, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে। নারীর প্রতি সহিংসতার কারণ কি? বিভিন্ন কারণে নারীদের প্রতি সহিংস ঘটনা ঘটে থাকে। বিভিন্ন কাজে নারীকে সর্বদা অপারদর্শী হিসাবে পরিগণিত করা হয়। 2, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে বঞ্চিত রাখা। যৌতুক, বাল্যবিবাহ, বহুবিবাহ, ক্রমাগত কন্যা সন্তান জন্মগ্রহণে পুত্র সন্তানের প্রতি আগ্রহী হয়ে ওঠা। নারীর প্রতি সহিংসতার অন্যতম কারণ দারিদ্র্য। নারীর প্রতি সহিংসতার আরেকটি কারণ হলো পুরুষের দৃষ্টিভঙ্গি। দারিদ্র হচ্ছে আমাদের সমাজে এখনো অনেক পুরুষ নারীকে দুর্বল এবং অবলা হিসাবে মনে করে থাকে। গ্রামীণ এবং শহরের সমাজের কতিপয় পরিবারে পুরুষের দৃষ্টিভঙ্গি হলো নারীর কাজ গৃহ, সংসারে রান্নাবান্না করা, সন্তান জন্মদান এবং তাদের লালন পালন করা,
সবজির বাগান করা, গবাদি পশু পালন করা, শিশুকে পাঠদান করানো, শারীরিক শুশ্রূষা করা ইত্যাদি। পুরুষের আধিপত্য এবং গোলামি, যেমন পুরুষ নারীর চেয়ে শ্রেষ্ঠ, নারীরা স্বামীর সেবা দাসী প্রভৃতি থেকেই নারীর প্রতি সহিংসতার সৃষ্টি হয়। কন্যা সন্তানকে শিক্ষাদানের প্রতি গুরুত্ব না দেওয়া, কন্যা সন্তানের প্রতি মা বাবার উদাসীনতা, পুত্র সন্তানকে প্রাধান্য দেওয়া, বিবাহে কন্যার ইচ্ছা অনিচ্ছাকে উপেক্ষা করার মনোভাব নারীর প্রতি সহিংসতাকে আরও এক ধাপ বাড়িয়ে দেয়। দারিদ্র্য ঘোচাতে কাজের খোঁজে অনেক নারী সহিংসতার শিকার হয়। বাংলাদেশে নারী শ্রমিকের একটি বিরাট অংশ পোশাক শিল্পে কাজ করে, যাদের সকলে দারিদ্র্যের শিকার। আবাসিক সংকটের কারণে কিংবা রাতে কর্মস্থল থেকে ফেরা প্রভৃতি সমস্যার কারণে তারা অনেকেই যৌন নির্যাতনের শিকার হয়। আবার দারিদ্রতার কারণে অনেক কন্যা শিশু নারী বাসাবাড়িতে গৃহভৃত্যের কাজ করে, সেখানেও গৃহভৃত্য নারীর অধিকাংশ নির্যাতনের শিকার হয়। নারীর প্রতি সহিংসতার প্রভাব। নারীর জীবনে সহিংসতার প্রভাব জটিল ও ভয়াবহ। নারীর প্রতি শারীরিক নির্যাতন কখনো কখনো নারীর অঙ্গহানি ঘটায়। সহিংস ঘটনায় নারীর শারীরিক মানসিক স্বাস্থ্য ক্ষতবিক্ষত হয়। অনেক ক্ষেত্রে নারী আত্মহত্যা পর্যন্ত করে থাকে। সহিংসতার শিকার নারীরা সমাজে স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। নারীর প্রতি এই সহিংসতা আমাদের দেশের অর্থনীতিকেও প্রভাবিত করছে। নারীর প্রতি সহিংসতা রোধে আইনি প্রতিকার। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কতিপয় আইনি প্রতিকার হলো: নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000, নারী ও শিশু নির্যাতন দমন 2000, পরবর্তীতে এটা 2003 সালে সংশোধন করা হয়। যৌন হয়রানিকে শাস্তিমূলক অপরাধ হিসাবে চিহ্নিত করে বলা হয়েছে, যদি কোনো পুরুষ অযাচিতভাবে তার যৌন লালসা চরিতার্থ করার জন্য নারীর শালীনতা অবমাননা কিংবা অশ্লীল অঙ্গভঙ্গি বা ইঙ্গিতের মাধ্যমে যৌন হয়রানিমূলক আচরণ ঘটায়, তবে উক্ত ব্যক্তি অনূর্ধ্ব 7 বছর এবং সর্বনিম্ন 2 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং অতিরিক্ত অর্থদণ্ডও দণ্ডিত হবেন। এরপরে অ্যাসিড অপরাধ আইন 2002। অ্যাসিড অপরাধ দমন আইনে অ্যাসিড দ্বারা মৃত্যু ঘটানো, অ্যাসিড দ্বারা আহত করা, অ্যাসিড নিক্ষেপ করা বা নিক্ষেপের চেষ্টা করা এবং এই অপরাধে সহায়তা করা প্রভৃতির শাস্তি, বিচার পদ্ধতি ও সংশ্লিষ্ট বিষয়গুলি স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। যেমন অ্যাসিড দ্বারা মৃত্যু ঘটানোর শাস্তি: যদি কোনো ব্যক্তি অ্যাসিড দ্বারা অন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটান, তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত অনূর্ধ্ব 1 লক্ষ টাকা অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন। অ্যাসিড দ্বারা আহত করার শাস্তি: এই আইনে আরও বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অ্যাসিড দ্বারা কাউকে এমনভাবে আহত করেন যে 1.
তার দৃষ্টিশক্তি বা শ্রবণ শক্তি সম্পূর্ণ বা আংশিকভাবে নষ্ট হয় বা মুখমণ্ডল বিকৃত বা নষ্ট হয়, তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত অনূর্ধ্ব 1,00,000 টাকার অর্থদণ্ড দণ্ডনীয় হবেন। খ, শরীরের কোনো অঙ্গ, গ্রন্থি বা অংশ বিকৃত বা নষ্ট হয় বা শরীরের কোনো স্থান আঘাতপ্রাপ্ত হন, তাহলে উক্ত ব্যক্তি অনধিক 14 বছর কিন্তু অনূন্য 7 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং ইহার অতিরিক্ত অনূর্ধ্ব 50,000 টাকার অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন। অ্যাসিড নিয়ন্ত্রণ আইনে সরকার অ্যাসিডের মজুদ, বহন, আনা নেওয়া ব্যবস্থা ইত্যাদির উপর যথেষ্ট নিয়ন্ত্রণ আরোপ করেন। 2010 সালে বাংলাদেশ জাতীয় সংসদ কর্তৃক অ্যাসিড নিয়ন্ত্রণ আইন 2010 সংশোধিত আকারে পাশ হয়। এবার আছে নারী ও শিশু পাচার প্রতিরোধে বাংলাদেশের আইন। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এ বলা হয়েছে, যে কোনো ব্যক্তি পতিতাবৃত্তি বা বেআইনি বা নীতি গ্রহীত কোনো কাজে নিয়োজিত করার উদ্দেশ্যে কোনো নারী ও শিশুকে বিদেশ থেকে আনয়ন করেন বা বিদেশে পাচার বা প্রেরণ করেন অথবা ক্রয় ও বিক্রয় করেন বা অনুরূপ কোনো উদ্দেশ্যে কোনো নারী ও শিশুকে তার দখলে হেফাজতে রাখেন, তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 20 বছর কিন্তু অনূন্য 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং এছাড়া নারী ও শিশু অপহরণ, মুক্তিপণ আদায়, ধর্ষণ, ধর্ষণজনিত কারণে মৃত্যু, যৌনপীড়ন, যৌতুকের জন্য মৃত্যু ঘটানো ইত্যাদির ক্ষেত্রে আইন শাস্তির বিধান রয়েছে। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2011-তে মানব পাচারের জন্য দায়ী অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড সহ 5 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এখন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের করণীয় কি? নারী শিক্ষা কার্যক্রম গ্রহণ, বিধবা ভাতা প্রদান এবং নারীর জন্য ঋণদান কর্মসূচি গ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি। নারী নির্যাতন, সহিংসতার ধরন ও প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখে আইন প্রণয়ন এবং এর যথাযথ প্রয়োগ। পরিবারের ছেলে মেয়ে উভয়কেই পারিবারিক জীবনে নৈতিক মূল্যবোধ গঠন সম্পর্কিত শিক্ষা প্রদান। নারী অধিকার এবং অধিকার সংশ্লিষ্ট আইন বিষয়ে সচেতনতা সৃষ্টি। নারী অধিকার প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের কর্মতৎপরতার সম্প্রসারণ। নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। এইগুলো হচ্ছে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজে যারা আমরা বসবাস করি আমাদের এই কাজগুলো করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের বোঝার কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টসে যেয়ে কমেন্ট করবে, আমি তোমাদের উত্তর দেওয়ার
চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো এবং বেশি বেশি করে লেখাপড়া করো। সবাইকে ধন্যবাদ।